This is the BBC. There are no programmes on this channel at present. Details of all our services are at bbcworldservice.com. BBC. This is the BBC. There are no programmes on this channel at present. Details of all our services are at bbcworldservice.com. বিবিসি বাংলা। এখন রাত 10:30। একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, রাজশাহীতে 88.8, খুলনায় 88.8। আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে। বিবিসি বাংলার রাতের অধিবেশন পরিক্রমায় প্রধান খবর। করোনা ভাইরাস আক্রান্ত হওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিকিৎসায় ভালো ফল পাওয়া গেছে বলছেন হাসপাতালের ডাক্তাররা। শুনবেন এ নিয়ে বিস্তারিত। আর লিবিয়ায় বিভীষিকাময় অভিজ্ঞতার পর দেশে ফিরে এসেছেন 1.5 শতাধিক বাংলাদেশি, যারা অবৈধভাবে ইউরোপ যেতে চেয়েছিলেন। কিন্তু মানব পাচার বন্ধ হচ্ছে না কেন? দালালরা সবাই কিন্তু গিয়ে যুক্ত কোথাও না কোথাও একটা অর্গানাইজড চক্রের সাথে। সেই অর্গানাইজড চক্রটাকে আমরা কিন্তু সামনে আনছি না। যতদিন পর্যন্ত না আনবো আমরা এরকম অবস্থা দেখতে থাকবো। আরও শুনবেন সিলেটে এমসি কলেজের ছাত্রাবাসে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার 3 জনকে আদালতে নেওয়া হয়েছে। থাকবে বিশেষ আলোচনা, তবে শুরুতেই বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা খবর পড়ছি মাসুদ হাসান খান। করোনা ভাইরাস আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনের কাছে একটি সামরিক হাসপাতালে ভর্তি হওয়ার পর এখন তার চিকিৎসা চলছে। মিস্টার ট্রাম্পের সবশেষ শারীরিক অবস্থা সম্পর্কে নতুন কোনো তথ্য জানানো হয়নি। তাকে রেমডেসিভির এবং রেজেনারন নামে 2টি ওষুধ দেওয়া হয়েছে। কর্মকর্তারা বলছেন তিনি আরো কয়েকদিন হাসপাতালে থাকবেন এবং প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে যাবেন। অন্যদিকে গত শনিবার হোয়াইট হাউসের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এমন বেশ কজন সিনিয়র রিপাবলিকান নেতার করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। সুদানে কয়েক বছর ধরে চলতে থাকা সংঘাত অবসানের জন্য কয়েকটি বিদ্রোহী গোষ্ঠীর একটি জোট ও সরকারের মধ্যে এক শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি স্বাক্ষরকারীদের মধ্যে সুদানের দারফুর অঞ্চলের কয়েকটি বিদ্রোহী গ্রুপ রয়েছে, যেখানে 2003 সাল থেকে চলতে থাকা সহিংসতায় কয়েক লক্ষ লোক নিহত হয়েছে। প্রতিবেশী দক্ষিণ সুদানের রাজধানী জুবায় চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠানে বেশ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধান উপস্থিত ছিলেন। আজারবাইজান বলছেন নাগোর্নো কারাবাখের বিরোধপূর্ণ ভূখণ্ড পুনর্দখল করতে তাদের সৈন্যরা লড়াই করে যাচ্ছে। বলা হয় তারা আর্মেনিয়ান বাহিনীর দখলে থাকা বেশ কিছু সামরিক অবস্থান নিয়ন্ত্রণে নিয়েছে এবং কিছু সৈন্যকে আত্মসমর্পণ করাতে বাধ্য করেছে। প্রচন্ড গোলাবর্ষণের হাত থেকে বাঁচতে প্রধান শহর স্টেপানাকার্ড থেকে আর্মেনিয়ান বেসামরিক লোকেরা পালিয়ে যাচ্ছে। আফগান কর্মকর্তারা বলছেন নাঙ্গারহার প্রদেশের এক গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে 15 জন নিহত এবং বহু লোক আহত হয়েছে। সরকারি মুখপাত্র জানান জেলা সদর দপ্তরের সামনে ওই বিস্ফোরণ ঘটে এবং তারপরই কিছু সশস্ত্র আক্রমণকারী জোর করে ওই ভবনে ঢোকার চেষ্টা করে। এই বিস্ফোরণের দায়িত্ব কেউ স্বীকার করেনি। হিমালয়ের লাদাখ অঞ্চলে ভারত এমন একটি সুড়ঙ্গ উদ্বোধন করেছে যা দিয়ে চীনের কাছে একটি বিতর্কিত সীমান্ত এলাকায় যাতায়াত সহজতর হবে। 9 কিলোমিটার দীর্ঘ এই টানেলটি লাদাখের সাথে ভারতের বাকি অংশকে সংযোগকারী এক নির্মাণাধীন হাইওয়ের অংশ। এই এলাকায় ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে সম্প্রতি কয়েকটি সংঘর্ষের পর দুদেশই সেখানে সেনা উপস্থিতি বৃদ্ধি করছে। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস বলছেন রাশিয়ার সরকার বিরোধী রাজনীতিক অ্যালেক্সি নাভালনিকে নার্ভ এজেন্ট বিষ প্রয়োগের ঘটনার পর দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ এড়ানোর কোনো উপায় নেই। মিস্টার মাস একটি সংবাদ ওয়েবসাইটকে বলেন ইউরোপের দেশগুলো একমত হয়েছে যে রাসায়নিক অস্ত্র সংক্রান্ত আন্তর্জাতিক কনভেনশনের এত গুরুতর লঙ্ঘনকে কিছুতেই পাল্টা জবাব না দিয়ে ছেড়ে দেয়া যায় না। আপনারা শুনছেন বিবিসি বাংলার রাতের অধিবেশন পরিক্রমা।
করোনা ভাইরাস আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনের কাছে একটি সামরিক হাসপাতালে ভর্তি হবার পর এখন তার চিকিৎসা চলছে। তাকে রেমডেসিভির এবং রেজিনারন নামে দুটি ওষুধ দেওয়া হয়েছে। কর্মকর্তারা বলছেন তিনি আরও কয়েকদিন হাসপাতালে থাকবেন এবং প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে যাবেন। আরও শুনুন শাকিল আনোয়ারের কাছে। ওয়াশিংটন ডিসির কাছে ওয়াল্টার রিড সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ডোনাল্ড ট্রাম্পের ডাক্তাররা বলছেন করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্ত প্রেসিডেন্টের সামান্য জ্বর আছে, তবে তাকে অক্সিজেন দেবার দরকার হয়নি এবং তার ফুসফুসের ক্ষমতা বাড়াতে তাকে রেমডেসিভির দেওয়া হচ্ছে, যা ভাইরাসের সংখ্যা বৃদ্ধিকে ব্যাহত করে এবং গুরুতর অসুস্থতার সময় কমাতে পারে। তাছাড়া হোয়াইট হাউস ছাড়ার আগে তাকে আরও কিছু ওষুধ দেওয়া হয়, যার মধ্যে রয়েছে একটি পরীক্ষামূলক অ্যান্টিবডি মিশ্রণ। রিজেনার্ন নামে একটি বায়োটেক কোম্পানির তৈরি ওষুধটি দেহে ভাইরাসের পরিমাণ কমিয়ে দিতে পারে বলে সীমিত পর্যায়ের পরীক্ষায় দেখা গেছে। বিশেষজ্ঞরা বলছেন মিস্টার ট্রাম্পের বয়স ৭৪ এবং ওজন বেশি, তাই তাকে কোভিড-১৯ উচ্চ ঝুঁকি সম্পন্ন রোগী হিসেবে দেখা হচ্ছে। মিস্টার ট্রাম্প এখনও হাসপাতাল থেকে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন, যদিও অসুস্থ বা দায়িত্ব পালনের অসমর্থ হলে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের কাছে সাময়িকভাবে ক্ষমতা হস্তান্তর করার সুযোগ রয়েছে। এরই মধ্যে জানা গেছে যে গত শনিবার হোয়াইট হাউসে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এমন বেশ কয়েকজন রিপাবলিকান নেতা করোনা ভাইরাস পজিটিভ বলে শনাক্ত হয়েছেন। এদের মধ্যে রয়েছেন মিস্টার ট্রাম্পের নির্বাচনী প্রচারণা ম্যানেজার বিল স্টেপিয়ন, সাবেক উপদেষ্টা ক্যালিয়ান কনওয়ে এবং দুজন সেনেটর মাইক লি এবং টম টেলিস। ওই অনুষ্ঠানে আগত খুব কম লোকই মাস্ক পরেছিলেন বলে জানা গেছে। অন্যদিকে গত মঙ্গলবার মিস্টার ট্রাম্পের সাথে টিভি বিতর্কে অংশ নেওয়া ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী জো বাইডেনকে দুবার পরীক্ষা করা হয়েছে, তবে কোনো ভাইরাস সংক্রমণ ধরা পড়েনি। ডেমোক্র্যাট শিবির থেকে জানানো হয়েছে যে প্রেসিডেন্ট অসুস্থ বলে তাদের প্রচারাভিযানে সাময়িকভাবে মিস্টার ট্রাম্পের ব্যাপারে কোনো নেতিবাচক বিজ্ঞাপন প্রচার স্থগিত রাখা হচ্ছে। শাকিল আনোয়ার। প্রেসিডেন্ট ট্রাম্পের চিকিৎসাধীন অবস্থায় তার খবর এখন পর্যন্ত আরও কিছু নতুন খবর আমরা পেয়েছি। আসলে কিছুক্ষণ আগেই এক সংবাদ সম্মেলন করে ওই হাসপাতালের ডাক্তার শন কনলি তিনি জানিয়েছেন যে মিস্টার ট্রাম্পকে ওষুধ দেবার পরে তার ভালো ফল পাওয়া গেছে, তিনি এখন স্বাভাবিকভাবে শ্বাস নিচ্ছেন এবং তার জ্বরও এখন আর নেই। আপনারা শুনছেন বিবিসি বাংলার রাতের অধিবেশন পরিক্রমা। লিবিয়া থেকে গত এক সপ্তাহ ধরে ১৬৪ জন বাংলাদেশি অভিবাসী স্বেচ্ছায় দেশে ফিরে এসেছেন। এদের মধ্যে রয়েছেন মিজদা শহরে আক্রমণের শিকার জীবিত ৯ জন বাংলাদেশীয়। ইউরোপে যাওয়ার জন্য লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দেবার চেষ্টার খবর নতুন কিছু নয়, বরং সম্প্রতি মানব পাচারের নতুন পথ হিসাবে আলোচনায় আসছে বসনিয়া, হার্জেগোভিনা এবং স্লোভেনিয়ার নাম। বিশেষজ্ঞরা বলছেন যে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেই নিত্য নতুন রুটে পাচারের চেষ্টা বাড়ছে, আর তার শিকার হচ্ছে অনেক বাংলাদেশীয়। ঢাকা থেকে রাকিব হাসনাতের প্রতিবেদন। দালালের মাধ্যমে লিবিয়া গিয়ে আবার দালালের মাধ্যমেই অন্যত্র যাওয়ার চেষ্টা করে শেষ পর্যন্ত গত ফেব্রুয়ারিতে বাংলাদেশি ফিরে আসতে হয়েছিল ইমান আলীকে। মিস্টার আলী বলছেন, দালালের প্রলোভনে পড়ে উন্নত জীবনের আশায় বহু মানুষই এভাবে প্রতিনিয়ত ঝুঁকিপূর্ণ পথে পা বাড়াচ্ছে। অনেক লোকই লিবিয়ার থেকে ইটালিতে চলেও গেছে এবং অনেকে ধরাও খাইছে। অনেকে মনে করুন দালালের মারফতে গিয়ে অনেক লোক অনেক বিপদের ভিতরে পড়ছে, টাকা পয়সা বাড়ির থেকে নিয়ে দেশে থেকে নিয়ে ছাড়া পাইছে, অনেকেরই মাইট দূর করছে। মানে সবাই উদ্যোগ নিচ্ছে চলে যাবো, কারণ ওখানে তো কি করবে ওখানে বলেন, ওখানে তো আসলে নিজের পেটের বাতি দোকানি কষ্ট। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বা IOM বলছে, লিবিয়া থেকে গত এক সপ্তাহ ধরে ১৬৪ জন বাংলাদেশি অভিবাসী স্বেচ্ছায় দেশে ফিরে এসেছেন। এদের মধ্যে মিজদাহ শহরে আক্রমণের শিকার জীবিত ৯ জন বাংলাদেশিও আছেন। গত মে মাসে লিবিয়ার মিজদাহ শহরে পাচারকারীদের গুলিতে ৩০ জন নিহত হয়েছিলেন, যার মধ্যে ২৬ জনই ছিলেন বাংলাদেশি। ওই হামলায় গুরুতর আহত আরও ১১ জন বাংলাদেশি অভিবাসীও দেশে ফেরত এসেছেন। তবে এখন আর শুধু লিবিয়া বা ভূমধ্যসাগর নয়, বরং পাচারের ক্ষেত্রে সাম্প্রতিক সময়ে উঠে আসছে নতুন নতুন আরও অনেক রুটের নাম। কিন্তু এভাবে যে অসংখ্য মানুষ প্রতিনিয়ত দালালের হাত ধরে ইউরোপ যাওয়ার চেষ্টা করছে, তাতে কতজন সফল হচ্ছে তা নিয়েও বড় প্রশ্ন আছে। অথচ ক্রমশ বিস্তৃত হচ্ছে মানব পাচারকারীদের তৎপরতা, যার শিকার হচ্ছে উন্নত জীবনের স্বপ্ন দেখা অনেক সাধারণ মানুষ। অভিবাসন নিয়ে কাজ করা সংস্থা রামরুর চেয়ার অধ্যাপক তাসনিম সিদ্দিক বলছেন, দৃঢ় রাজনৈতিক অঙ্গীকার ছাড়া এগুলো বন্ধ হবে না বলেই মনে করেন তিনি। ইরেগুলার মাইগ্রেশন যেটা এবং ট্রাফিক হয়ে যে যাওয়া, এই দুটো প্রক্রিয়া কিন্তু সব সময়ই চলমান, এবং যেহেতু একটা রুটে যখন তাদেরকে ধরা হয় বা যখন করা হয়,
তখন তারা আরেকটা নতুন রুট বের করে। দালালরা সবাই কিন্তু গিয়ে যুক্ত কোথাও না কোথাও একটা অর্গানাইজড চক্রের সাথে। সেই অর্গানাইজড চক্রটাকে আমরা কিন্তু সামনে আনছি না, এবং এই সামনে যতদিন পর্যন্ত না আনবো আমরা এরকম অবস্থা দেখতে থাকবো। এবং সামনে আনা কিন্তু খুব কঠিন ব্যাপার নয়, যদি জঙ্গি ধরা যায় এদেরও ধরা সম্ভব, পলিটিক্যাল উইলটা দরকার। গত মাসের শুরুতে দালাল ও আরও 5 সঙ্গীর সাথে ইউক্রেন থেকে ফ্রান্স যাওয়ার পথে স্লোভাকিয়ার দুর্গম পাহাড়ি এলাকায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশের সিলেটের ফরিদউদ্দিন আহমেদ। সম্প্রতি কিছু আন্তর্জাতিক গণমাধ্যম বসনিয়া হার্জেগোভিনা এবং স্লোভেনিয়ার জঙ্গলে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি আছে বলে খবর দিয়েছে, যারা ইউরোপের দেশ ইটালি যাওয়ার চেষ্টা করছেন। আইওএমের সাবেক কর্মকর্তা ও অভিবাসন বিষয়ক বিশেষজ্ঞ আসিফ মুনির বলছেন, অভিবাসন নানা কারণে এখন কঠিন হচ্ছে, ফলে নতুন নতুন পথে মানব পাচারের চেষ্টা বাড়ছে। কিন্তু পাচার বন্ধে মনিটরিং শুধু বাংলাদেশেই নয়, বরং সারা বিশ্বেই বেশ শিথিল। তো ইউরোপে যে অভিবাসনের ক্ষেত্রে যেহেতু আস্তে আস্তে কঠিন অবস্থা তৈরি হচ্ছে ব্রেক্সিট পরবর্তী সময় এবং কোভিড পরবর্তী সময়, সেক্ষেত্রে অবশ্যই নতুন নতুন জায়গার খোঁজ করবে এরা। এবং এটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশে বসে থাকা অপরাধী চক্র নয়, এটা আন্তর্জাতিকভাবে কিন্তু অভিবাসনের ক্ষেত্রে এবং মানব পাচারের ক্ষেত্রে বেশ কিছু জাতিসংঘের নীতিমালা রয়েছে, প্রোটোকল রয়েছে, হিউম্যান স্মাগলিং এর জন্য প্রোটোকল রয়েছে। কিন্তু এগুলো প্রোটোকল সর্বস্বই, এগুলোকে কার্যকরীভাবে প্রয়োগের ব্যাপারে কিন্তু সংঘবদ্ধভাবে কোনো কাজ হচ্ছে না। তো বলা চলে যে রাষ্ট্রগুলো যতটা সংঘবদ্ধ এই অপরাধী চক্রগুলোকে মোকাবেলার জন্য, অপরাধী চক্রগুলো তার চেয়ে বেশি সংঘবদ্ধ। আসিফ মুনির বলছেন, বাংলাদেশ থেকে যাওয়ার সময় বৈধ ভিসা, পাসপোর্ট কিংবা প্রয়োজনীয় কাগজপত্র পর্যাপ্ত পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে শিথিলতার সুযোগ নিচ্ছে সংঘবদ্ধ চক্রগুলো। আবার দেশে দেশে গোয়েন্দা সংস্থা এবং সীমান্তরক্ষী বাহিনীগুলোর মধ্যে একযোগে কাজ করার মতো সমন্বয় সবসময় হয়ে ওঠে না, যার সুযোগ নিচ্ছে পাচারকারীরা। এবং এসব কারণেই নিত্য নতুন রুটে বাংলাদেশিদের উপস্থিতির খবর পাওয়া যাচ্ছে বলে মনে করেন তিনি। ঢাকা থেকে রাকিব হাসনাতের প্রতিবেদন। বাংলাদেশের সিলেটে এমসি কলেজের ছাত্রাবাসে এক নারীকে গণধর্ষণের মামলায় গ্রেপ্তার 8 আসামির মধ্যে 3 জনকে আজ রিমান্ড শেষে আদালতে নেওয়া হয়েছে। সিলেটে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ঘটনার বিষয়ে জবানবন্দি দিয়েছেন তারা, এবং এর আগে অপর 3 আসামিকে আদালতে হাজির করা হলে সবাই 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বাকি 2 আসামির রিমান্ড আগামীকাল শেষ হবার কথা রয়েছে। ঘটনায় তাদের সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত হতে ডিএনএর নমুনা সংগ্রহ করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে সঞ্জনা চৌধুরী। সিলেটের মুরারিচাঁদ কলেজ বা এমসি কলেজে এক তরুণীকে গণধর্ষণের ঘটনায় পুরো সিলেট জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। আজও এমসি কলেজের সামনে মানববন্ধন করেছে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। এছাড়া প্রতিবাদী সভা, অবস্থান কর্মসূচি ও পদযাত্রার মাধ্যমেও ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে সাধারণ ছাত্র ও সংস্কৃতি কর্মীরা। এমসি কলেজের এই ঘটনার পরে মানুষ একদিকে যেমন ক্ষুব্ধ, তেমনি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন বলে জানান সেখানকার সংস্কৃতি কর্মী রজত কান্তি গুপ্ত। এখন আমাদের মেয়েরা, আমাদের পরিবার এখন তাদেরকে সেইভাবে নিরাপদ মনে করছে না। এই যে একটি ঘটনার কারণে আমাদের চলাফেরায় ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। এর থেকে পরিত্রাণের জন্য এদের যারা মদত দেন, এই মদতদাতাদেরকেও চিহ্নিত করতে হবে এবং একই সাথে একটি সামাজিক প্রতিরোধ বেষ্টনী গড়ে তুলতে হবে। এবং এখানে আমরা সরকারের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান, সংস্কৃতি কর্মী সকলকে কাজ করতে হবে, এটাই আমরা মনে করি। গত 25শে সেপ্টেম্বর সন্ধ্যায় ওই দম্পতি নিজেদের প্রাইভেট কারে এমসি কলেজ এলাকায় বেড়াতে গেলে একদল তরুণ স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণ করে। এই ঘটনায় সেদিন রাতেই ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে সিলেটের শাহপরান থানায় 6 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত 3 জনকে সহযোগী হিসেবে উল্লেখ করে মোট 9 জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ ও র্যাব অভিযান চালিয়ে 3 দিনের মধ্যে এজাহারভুক্ত 6 আসামিসহ 8 জনকে গ্রেফতার করে। এর মধ্যে শুধুমাত্র 1 জন এমসি কলেজের শিক্ষার্থী এবং বাকি 7 জন বহিরাগত বলে জানিয়েছে পুলিশ। থানা থেকে খবর পেয়ে ঘটনাস্থলে প্রথম অভিযানে গিয়েছিলেন শাহপরান থানার এসআই সোহেল রানা। আমি এমসি কলেজের ভিতর ঢুকে গেছি মোটরসাইকেল দিয়ে। পরে ওই যে আপনার প্রাইভেট কার, পরে যে জায়গায় ঘটনাস্থল ওই জায়গায় যে 1 নাম্বার আসামি তার হলের পাশে আর কি,
ওই জায়গায় আমি গাড়িটা খুলে পরে দেখলাম যে অনেক কিছুই আলামত হয়ে গেছে, ওটার সাথে সাথে আমি এগুলো ছবি নিয়ে নিলাম। তারপর ওর রুমে গিয়ে এই আলমারি খুলে এগুলো ভেঙে পরে বিভিন্ন আলামত এগুলো এই অস্ত্র টস্ত্র এগুলো উদ্ধার করছি। তারপর যথারীতি যে সিজার লিস্ট ওই সিজার লিস্ট আর কি করা হয়েছে আর কি। পরে সিআইডি এসে পরে ওইগুলো সবকিছু আলামতগুলো করছে এরা। এ ঘটনায় দায়ের করা মামলায় আজ বেলা 1টার দিকে 3 আসামিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 1-এ হাজির করা হয়। তারা 3জনই ঘটনার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছেন পুলিশের সহকারী কমিশনার অমূল্য কুমার চৌধুরী। গতকাল রাতে অপর 3 আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলেও তিনি জানান। মামলায় গ্রেফতার সন্দেহভাজন প্রত্যেককেই বিভিন্ন দিনে 5 দিন করে রিমান্ডে নেওয়া হয়। আগামীকাল রোববার বাকি 2 আসামির রিমান্ড শেষ হওয়ার কথা রয়েছে। এরপর আদালতে তাদের জবানবন্দি শেষে কারাগারে পাঠিয়ে দেওয়া হবে বলে জানান পুলিশের উপকমিশনার জ্যোতির্ময় সরকার। আমরা ঘটনা ঘটার 36 ঘন্টার মধ্যে সকল আসামিকে মোটামুটি আমরা অ্যারেস্ট করছি। এখন তারা রিমান্ডে আছে, জিজ্ঞাসাবাদ করতেছে। তো আমাদের সর্বশক্তি নিয়োগ করে আমরা কাজটা করতেছি। আদালতে উপস্থাপন করছি 1:30টায়, এখনো পর্যন্ত কাজ চলছে। এটা তো তদন্তাধীন বিষয়। শুরু থেকে যেভাবে করা উচিত ছিল সেভাবে হচ্ছে। আলামত সংরক্ষণ করা, তারপর আসামি গ্রেপ্তার করা, আসামিদের জিজ্ঞাসাবাদ করা, সবগুলো প্রসিডিউর মেনে চলছে। এদিকে এই ধর্ষণের ঘটনায় রিমান্ডে থাকা এজাহারভুক্ত অপর 2 আসামির ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। আজ বেলা 12টার দিকে পুলিশের বিশেষ প্রহরায় ওই 2 আসামিকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর আগে গত বৃহস্পতিবার ওই হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের ল্যাবে বাকি 6 আসামির নমুনা সংগ্রহ করা হয়েছিল। সঞ্জনা চৌধুরী, আপনারা শুনছেন বিবিসি বাংলার পরিক্রমা। এবারে আজকের আলোচনা যা পরিবেশিত হবে ঢাকা স্টুডিও থেকে, সেখানে অপেক্ষা করছেন রাকিব হাসনাত। রাকিব। ধন্যবাদ পুলক। আজকের এই বিশেষ আলোচনায় অংশ নিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক রোজানা রশিদ এবং বাংলাদেশের সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন। অধ্যাপক রোজানা রশিদ এবং তৌহিদ হোসেন, আমি দুজনকেই স্বাগত জানাচ্ছি এই আলোচনায়। আপনারা ইতিমধ্যেই জানেন যে আমাদের আলোচনার বিষয় আসলে রোহিঙ্গা প্রত্যাবাসন বলি বা স্থানান্তর বলি, এসব বিষয়ে অগ্রগতি খুব একটা দেখা যায় না এবং বাংলাদেশে প্রায় 11 লাখের মতো রোহিঙ্গা শরণার্থী আছেন। তারা মিয়ানমারে সেনাবাহিনীর অভিযানে তারা প্রাণ বাঁচাতে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। কিন্তু এই দীর্ঘ সময়ের মধ্যেই মিয়ানমারের সঙ্গে আলোচনার চেষ্টা হয়েছে, পাশাপাশি বাংলাদেশ সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের অগ্রগতির কথা বলতে চাইছেন, কিন্তু ভাষান্তরে আমরা দেখেছি অনেক বড় অবকাঠামো নির্মাণ করা হয়েছে। কি দেখছেন প্রফেসর রোজানা রশিদ, আপনাকে দিয়েই শুরু করি। কি দেখছেন, কোনো অগ্রগতি কি আছে আসলে? আমি আসলে সেরকম কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না। ঘটনার ঘটে গেছে অনেক বছর, 3 বছর হতে চললো, কিন্তু রিপ্যাট্রিয়েশনের ব্যাপারে সেরকম কোনো অগ্রগতি, আমাদের দৃশ্যমান অগ্রগতি চোখে পড়ছে না। বরং এখন যেটা হচ্ছে যে ভাষান্তরে তাদেরকে রিলোকেট করার জন্য একটা উদ্যোগ নেওয়া হচ্ছে এবং সেটাকে কেন্দ্র করে বেশ কিছু ঘটনা ঘটছে, যেখান থেকে আমরা হয়তো বলতে পারি যে রেফিউজিদের নিয়ে আমরা কোথায় যাব সেটা এখনো আসলে আমরা স্পষ্ট না যে আমরা কোন দিকে যাচ্ছি। তৌহিদ হোসেন, আপনি বিষয়গুলোর সঙ্গে বেশ ভালোভাবে জড়িত ছিলেন এবং এখনও পর্যবেক্ষণ করছেন নিঃসন্দেহে। প্রত্যাবাসন এবং স্থানান্তর কি অবস্থায় আছে আসলে? ধন্যবাদ। আসলে জড়িত খুব বেশি ছিলাম না, আমি অবজার্ভ করছি আর কি, এবং এ নিয়ে কিছু কথাবার্তাও বলছি। আসলে কোনো অগ্রগতি নেই। এই কারণে যে মিয়ানমার, আমরা জানি যে আসলে তাদেরকে ফেরত নিতে কোনো ইচ্ছা তাদের নেই। তারা বিভিন্নভাবে কালক্ষেপণ করছে যাতে করে এটা পেছাতে থাকে এবং ইতিমধ্যে তারা যে অকুস্থল যেখানে, সেখানে গ্রাউন্ড রিয়ালিটিস পরিবর্তন করার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। এবং যেহেতু তাদের কিছু কিছু শক্তিশালী দেশ তাদের সাথে আছে, কাজে তাদের উপর চাপিয়ে দেওয়া যাচ্ছে না যে এই গণহত্যার বা এই যে বিতরণের পরে তাদের যে পদক্ষেপ নেওয়ার কথা ফেরত নেওয়ার জন্য, সেগুলো তারা নিচ্ছে না। বরং তারা প্রবলভাবে মিথ্যার আশ্রয় নিচ্ছে অবিরাম। আমরা জানি যে এই সপ্তাহে ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে বক্তৃতায় মিয়ানমারের প্রতিনিধি সে তৌহিদ হোসেন, আপনার সংযোগটি আমি ঠিক আপনাকে শুনতে পাচ্ছি না। আমি এর মধ্যে
লাইনটি আসলে খুবই খারাপ, আবার সংযোগ করার আমরা চেষ্টা করছি। ইতিমধ্যে প্রফেসর রোজানা রশিদ, আপনি শুনছিলেন তৌহিদ হোসেনের কথা, আমরা তাকে আবার সংযুক্ত করব, কিন্তু এর মধ্যে আপনার কাছে যদি জিজ্ঞেস করতে চাই যে এই যে তৌহিদ হোসেন যেটি বলছিলেন যে অনেক কারণে মিয়ানমারকে চাপ দেওয়া যাচ্ছে না, তাহলে রিপ্যাট্রিয়েশন বলি আর স্থানান্তরই বলি, এটার আসলে কোন দিকে যাচ্ছে পরিস্থিতিটা? এখন রেফিউজির সমস্যা বিশ্বজুড়ে যা আমরা দেখছি, শরণার্থী সমস্যাগুলো যেগুলো হচ্ছে, কোনোটি কিন্তু আসলে একদম এক রাতের মধ্যে সমস্যা সমাধান হয়ে যাবে এরকম কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এবং আমাদের এই রোহিঙ্গার সমস্যার যে সমাধান, সেটাও কিন্তু একটু সময় লাগবে বা একটু দীর্ঘমেয়াদী হবে সমস্যাটা, এটাই মনে হচ্ছে একদিক থেকে। আর আরেকদিকে যদি এটার স্থায়ী সমাধানের কথা আমরা বলি, তাহলে তাদের প্রত্যাবাসন ছাড়া আসলে স্থায়ী সমাধান তেমন কিছু আমরা দেখতে পাচ্ছি না। বাংলাদেশের পক্ষ থেকে অবশ্যই তাদেরকে মর্যাদাপূর্ণভাবে প্রত্যাবাসিত করা, তাদের নিজের দেশে ফেরত পাঠানোর একটা প্রয়াস প্রথম থেকেই আছে এবং সেটাই থাকা উচিত, এবং তারা তাদের দেশে যাবে সেটাই থাকা উচিত। কিন্তু সেখানে সমস্যা হচ্ছে যে যখন এখানটায় রাষ্ট্রগুলো তাদের স্বার্থ নিয়ে জড়িত হয়ে যায় এবং তাদের নিজেদের স্বার্থে, নিজেদের বলবো যে গভর্নেন্সের স্বার্থে যখন তারা কাজ করে, তখন কিন্তু এই সমস্যাগুলোর সমাধান জটিল হয়ে যায়। তো বাংলাদেশ যেভাবে চালিয়ে যাচ্ছে সেভাবেই তাকে আগাতে হবে। এখানটায় আমরা বলবো যে মাল্টি ট্র্যাক ডিপ্লোম্যাসির জায়গাটা আমাদেরকে আরেকটু অনুসন্ধান করে দেখতে হবে, যে ডিপ্লোম্যাসি এখন অনেক লেভেলে করতে হবে। বাইল্যাটারালি করার জন্য চাপ দিচ্ছে মায়ানমার, কিন্তু সেটা মায়ানমারের নিজস্ব স্বার্থেই তারা করছে। তারা জিনিসটাকে বাংলাদেশ এবং মায়ানমারের সমস্যা বলে চিহ্নিত করার চেষ্টা করছে, কিন্তু এবারে যেরকম আমরা দেখলাম যে এতদিন পর্যন্ত বাংলাদেশ এটাকে মাল্টিল্যাটারালি সলভ করার চেষ্টা করছিল, কিন্তু এবারই প্রথম স্পষ্টভাবে জাতিসংঘে বলা হয়েছে, শেখ হাসিনা বলেছেন যে এটা আসলে মায়ানমারের সমস্যা এবং মায়ানমারকে এটা সমাধান করতে হবে। তো আমরা আমাদের যে ডিপ্লোম্যাসি, সেটার ভেতরেও একটা পরিবর্তন মনে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তো এটা আসলে সব দিক থেকে চাপ দিয়েই করতে হবে। সব দিক বলতে পাবলিক ডিপ্লোম্যাসি এবং এই স্টেট লেভেল ডিপ্লোম্যাসি সবকিছু একসাথে করে জনমত তৈরি করা এবং আন্তর্জাতিক মহলকে সংশ্লিষ্ট করা, সবকিছুর মাধ্যমে এটাকে সমাধান পথে এগিয়ে নিয়ে যেতে হবে। তৌহিদ হোসেন, আপনি কি এখন আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, পরিষ্কার। আপনার সংযোগটি, আপনাকে আমরা একদমই শুনতে পাচ্ছিলাম না। যাই হোক, আলোচনায় যেটি হচ্ছিল, আপনি যেখান থেকে বলছিলেন, প্রফেসর রোজানা রশিদ সেই প্রসঙ্গে এসেছিলেন এবং তিনি বলছেন যে বহুমুখী কূটনীতির কথা কতটা হচ্ছে বাংলাদেশের তরফ থেকে? দেখুন, বাংলাদেশের তরফ থেকে কিন্তু কূটনৈতিক প্রয়াস প্রথম থেকেই চলছে। প্রথমের দিকে বেশি জোর দেওয়া হচ্ছিল দ্বিপাক্ষিক কূটনীতির উপরে, কিন্তু কালক্রমে সেটা কিন্তু এখন বহুপাক্ষিকতার দিকে অনেকখানি গেছে। এবং একদম প্রথমেও কিন্তু আমাদের মনে রাখতে হবে যে একেবারেই প্রথম বছরেরই সেপ্টেম্বরে, অর্থাৎ খুব অল্প সময়ের মধ্যেই প্রধানমন্ত্রী কিন্তু জাতিসংঘ সাধারণ পরিষদে সুনির্দিষ্ট প্রস্তাব রেখেছিলেন যে তাদেরকে ফেরত নিতে হবে সম্মানের সাথে, অধিকারের সাথে। কাজেই একেবারে আন্তর্জাতিকীকরণ যে করা হয়নি তা কিন্তু না, তবে এখন আমার মনে হয় সেটা অনেক বেশি এগিয়েছে। আসলে সমাধান কি, এটা কিন্তু সবাই জানেন। সমাধান হচ্ছে যে এই মানুষগুলো মিয়ানমারের, তাদেরকে সেখানে অধিকার এবং সম্মানের সাথে ফেরত নিতে হবে, নিরাপত্তার সাথে। এবং নিরাপত্তার জন্য এটা আমাদেরকে সবাই আমরা বুঝি যে এই মিয়ানমার সেনাবাহিনীর উপর তাদের নিরাপত্তা সম্পূর্ণ যদি নির্ভর করে, সেটা যে বিশ্বাসযোগ্য না, এটা সবাই বিশ্বাস করে যে মিয়ানমার সেনাবাহিনীকে অবশ্যই এরা বিশ্বাস করবে না যে তারা তাদের নিরাপত্তা বিধান করবে, কারণ তাদের উপর গণহত্যা চালিয়েছে, তাদেরকে বিতরণ করেছে মিয়ানমার সেনাবাহিনী। কাজে এখানে কিছু ওই আন্তর্জাতিক যদি একটা কিছু মেকানিজম না দাঁড়ায়, তাহলে তারা কোনোদিন আশ্বস্ত হবেন না এবং জোর করে তাদেরকে পাঠানো যাবে না। কিন্তু এই যে আন্তর্জাতিক মেকানিজম তৈরি করা, রোজানা রশিদ একটু আগে বলছিলেন যে কিছু কিছু বড় শক্তিশালী দেশ বলে যাদেরকে মনে করা হয়, তারা মিয়ানমারকে সমর্থন দিচ্ছে, বিষয়টিতে মনেই হচ্ছে। এবং এই যে মিয়ানমারের দিক থেকে তো সেটি একটি কূটনৈতিক সাফল্যই বলা যায়। তো বাংলাদেশ কি তাদের আগ্রহী করতে পারছে যে না, এটা মিয়ানমারকেই সলভ করতে হবে? সেই চাপটা দেওয়ার ক্ষেত্রে কি বাংলাদেশ এই সমস্ত প্রভাবশালী দেশগুলোকে আগ্রহী করতে পারছে? কিছু কিছু পরিবর্তন হচ্ছে, দেখা যাক কি হয়। মানে আসলে খুব তাড়াহুড়া করে তো কোনো কিছু হয় না। দেখুন, মিয়ানমার এর এটা কিন্তু কূটনৈতিক সাফল্য আমি বলতে রাজি না। মিয়ানমারের এটা সাফল্য এই কারণে যে প্রথমত তাদের স্ট্র্যাটেজিক লোকেশন, যেটা চীনের কাছে খুব গুরুত্বপূর্ণ। চীন মিয়ানমারের মাধ্যমে বঙ্গোপসাগরে পৌঁছতে পারছে সরাসরি, এটা কারণ একটা। দ্বিতীয় কারণ হচ্ছে যে জাপানের মতো দেশ বা এমনকি আরো কোনো দেশ যে তাদের পিছনে, মিয়ানমারের পিছনে সমর্থন দিচ্ছে, তার কারণ হচ্ছে মিয়ানমারের সম্পদ। তারা সেই সম্পদ উঠাবে, নিয়ে যাবে এবং তারা লাভবান হবে। এই
স্বার্থ চিন্তা থেকেই কিন্তু এই জিনিসটা আসছে। এটা মিয়ানমারের কূটনীতির সাফল্য যতটুকু, বাকি দেশগুলোর স্বার্থ চিন্তাটা তার থেকে অনেক বেশি। তাহলে এটা বাংলাদেশের জন্য অনেক বড় একটি বাধাই, কারণ দেশগুলো যেহেতু সরাসরি স্বার্থ সেখানে আছে। কি করে এই যে এখন প্রধানমন্ত্রী বলছেন যে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা রাখতে হবে, আসলে আন্তর্জাতিক সম্প্রদায় বা কি ধরনের কার্যকর ভূমিকা রাখতে পারে? আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা রাখার একটাই উপায়, সেটা হলো যে মিয়ানমারের উপরে এমন চাপ সৃষ্টি করা যেটা তাদের জন্য পেইনফুল হবে। আপনি যদি তাদের সাথে ব্যবসা বাণিজ্য, তাদের ইনভেস্টমেন্ট, তাদের সম্পদ আহরণ সবকিছু ঠিক মতো সানন্দে করতে থাকেন, তাহলে মিয়ানমারের উপরে চাপ কোনোদিনই সৃষ্টি হবে না, কারণ শুধু কথায় তো চিরা ভিজবে না। মিয়ানমারের উপরে এমন ব্যবস্থা নিতে হবে যাতে করে মিয়ানমারকে হার্ট করে। সে হার্ট কিন্তু করছে না কোনো কাজে এখন পর্যন্ত। কাজেই একমাত্র বলা যায় যে আইসিজেতে যে মামলা হচ্ছে তাতে সেটা যদি কখনো একটা রায় আসে মিয়ানমারের বিরুদ্ধে, তাহলে মিয়ানমারের জন্য সেটা একটা ক্ষতির কারণ হতে পারে। কিন্তু সেটা অনেক দীর্ঘমেয়াদী একটা ব্যাপার। অনেক দীর্ঘমেয়াদী। আমি একটু প্রফেসর রোজানা রশিদ আপনার কাছে যাই এই একই প্রশ্ন নিয়ে। তৌহিদ হোসেন বলছিলেন আন্তর্জাতিক সম্প্রদায়ের একটাই বিষয়, যে একভাবেই বলছিলেন উনি। আপনার কি মনে হয় কি করতে পারে আন্তর্জাতিক সম্প্রদায়, যেটাকে বাংলাদেশ কার্যকর ভূমিকা এক্সপেক্ট করছে, সেটা আসলে কি ভূমিকাটা কার্যকর ভূমিকা হবে? হ্যাঁ, বাংলাদেশ যেটা আশা করে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে, যে সেখানে তো মেকানিজম গুলো রয়েই গেছে, যে এটা যদি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জিনিসটাকে উঠানো হয়, সেখানে মায়ানমার যে কাজগুলো করে যাচ্ছে, সে যে জেনোসাইড ঘটাচ্ছে, সেটা তো সে করতে পারে না, এবং এটার জন্য তাকে অবশ্যই জবাবদিহি করতে হবে এবং তাকে স্যাংশনের মুখোমুখি করানো যায়, সেটার জন্য সদিচ্ছা প্রয়োজন। তো সেই ক্ষেত্রে আবার বাংলাদেশের সেই বায়োল্যাটারাল যে নেগোসিয়েশন বা কূটনীতি, সেটা কিন্তু আরেকটু দরকার। কারণ চায়না কখনোই আসলে মায়ানমারকে ছেড়ে যাবে না, বা মায়ানমারও চায়নাকে ছাড়তে চাইবে না, এবং সেখানে সামনে ইলেকশনের উপরে অনেকটা নির্ভর করছে যে আমরা আসলে কতটা আমাদের প্রয়োজন অনুযায়ী আসলে সমাধান পাবো, তাদের রিপ্যাট্রিয়েশনের, আমাদের না আসলে মানে শরণার্থীরা ফিরে যেতে পারবে, এটা অনেকটাই সেখানকার নির্বাচনের ফলাফলের উপর নির্ভর করছে। এবং চায়না কিন্তু নিজেও চাচ্ছে যে সেখানে সুচি সরকার এবার বিজয় লাভ করুক, কারণ তাদেরও কিছু স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে অর্থনীতি সহ। এবং তখন কিন্তু এই কারণে আমি বলবো যে বাংলাদেশকে কিন্তু খুব সচেতন ভাবে এই দেশগুলোর সাথে, চীন, জাপান এবং যারা মায়ানমারের সাথে এখন সম্পর্কটা খুব ভালো রাখতে যাচ্ছে, তাদের সাথে সম্পর্কটা চালু রাখতে হবে, যাতে এই ইলেকশন পরবর্তীকালেও বাংলাদেশ তাদের সেই জিনিসটাকে ব্যবহার করতে পারে। আর আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জাতিসংঘের মাধ্যমে বাংলাদেশ তো চালিয়েই যাচ্ছে, সেখানটায় আন্তর্জাতিক যে আদালতে যেটা যে পর্যন্ত গেছে সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তো বিভিন্ন দিক থেকে চাপ প্রয়োগের যে ব্যাপারটা এবং মানবিকভাবে যে ডিপ্লোম্যাসি চালানো, কূটনীতি চালানো, সেটা বাংলাদেশ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এটা করে যেতে হবে বাংলাদেশকে। এটা তো আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রসঙ্গ গেল। আমরা যদি অভ্যন্তরীণ বিষয়ে আসি, যে সরকারের একটা পরিকল্পনা ছিল যে ভাষাঞ্চরে সেখানে স্থানান্তর করা হবে এবং বিশাল বড় অবকাঠামো করা হলো এবং রোহিঙ্গা নেতাদের সেখানে নিয়ে যাওয়া হলো, কিন্তু তারা সেখানে যেতে চাইছেন না। তাহলে এত বড় একটা প্রকল্প করার আগে এই সমস্ত বিষয়গুলো কি দেখা হয় না, যে রোহিঙ্গারা সেখানে তাদেরকে নেওয়া সম্ভব হবে কিনা বা তারা যাবেন কিনা? এগুলি সলভ না করে এত বড় একটা অবকাঠামো করা হলো, এখন সেটি নিয়ে একটি প্রশ্ন তৈরি হয়েছে। কিভাবে দেখছেন এটি রোজানা রশিদ? ভাষান্তরের ব্যাপারটা আসলে প্রথম থেকেই খুব ঘোলাটে। এটা কেন তৈরি করা হলো এবং সেখানে আদৌ তাদেরকে পুনর্বাসন করা যাবে কিনা, পুনর্বাসন যোগ্য কিনা, সেটা আসলে বসবাসযোগ্য কিনা, এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন উঠেছে এবং ইদানিংকালে তাদেরকে যেভাবে দেখাতে নিয়ে যাওয়া হয়েছে এবং সেটাকে কেন্দ্র করে অনেক রকম অপ্রীতিকর ঘটনাও ঘটেছে, সেগুলো আমাদেরকে এই কথাই নির্দেশ করে বা এই কথাই আমাদেরকে জানান দেয় যে আসলে এভাবে সমস্যার সমাধান করা যাবে না। হুট করে রিসেটেলমেন্ট করতে হলে পুরো কমিউনিটিকে করতে হবে এবং এভাবে তাদের ফ্যামিলিগুলোকে আলাদা করে অর্ধেক এখানে বা 10 ভাগের 1 ভাগ ওখানে নিয়ে যে বাকি অংশ এখানে রেখে কক্সবাজারে, এভাবে সমাধান হবে না। এটা শুধু তাদের মর্যাদা হানি না, তাদের যে মানবিক অধিকার আছে সেটারও কিন্তু লঙ্ঘন। এবং এখন জি আমি একটু তৌহিদ হোসেন আপনাকেও একই প্রশ্ন করতে চাই। ভাষাঞ্চলে এত টাকা খরচ করে এত বড় প্রকল্প, এত বড় অবকাঠামো করা হলো, কি লাভ হলো তাহলে, কি বা এটা কি হবে আসলে? দেখুন, এটা ঠিক খুব ভালো পরিকল্পনা অনুযায়ী হয়েছে কিনা তা নিয়ে সন্দেহ অবশ্যই আছে। তবে রোজানার সাথে আমি এই ব্যাপারে পুরোপুরি একমত নই। সেটা হলো যে এই যে এখানে 10 লাখ বা 11 লাখ রোহিঙ্গা আছে, তারা সবাই এক পরিবারভুক্ত না, কাজে পরিবার বিচ্ছিন্ন হয়ে যাবে এমন কোনো কথা নেই। সম্পর্কিত পরিবারেরই অন্তত 1 লক্ষ লোককে ওখানে সরিয়ে নেওয়া যায়।
এটা তো ঠিক যে একটা সদিচ্ছার ভিত্তিতে এটা করা হয়েছিল, কিন্তু কারণ যেখানে তারা এখন আছে সেখানে একটা ভিঞ্জি পরিবেশে আছে, সেই তুলনায় এখানে পরিবেশ অনেক ভালো এবং এটা যে বাসযোগ্য সেটা তো অবশ্যই প্রমাণিত, কারণ ওখানে বাড়ি ঘরগুলি আছে, ঝড় বাদলে ভেঙেও যায়নি। তার মানে এটা তো এমন কোনো খারাপ জায়গা না, বরং যেখানে তারা এখন আছে সেখানেই প্রতিনিয়ত পাহাড় ধস ইত্যাদির সম্ভাবনা থেকে যায়। কাজে এই দিক থেকে এটা হয়তো ঠিক মতো পরিকল্পনা হয় নাই, কিন্তু ওখানে সরিয়ে নিলে বা তাদের একটা অংশকে ওখানে সরিয়ে নিলে এটা বিরাট মানবাধিকার লঙ্ঘন হবে বলে আমার কিন্তু মনে হয় না। এটা হলো একটা প্রসঙ্গ। দ্বিতীয় হচ্ছে যে এই রোহিঙ্গা শিবিরগুলিতে এক ধরনের কিন্তু কায়েমি স্বার্থ প্রতিষ্ঠিত হয়ে গেছে। সেই স্বার্থের মধ্যে হয়তো মাঝে মাঝে অভিযোগ করা হয় যে বিদেশি সংস্থাগুলি সেখানে কাজ করে তারাও এত দূরে যেতে চায় না, এখানে কমিউনিকেশন ভালো, কক্সবাজারের হোটেলে আরামে থাকেন ইত্যাদি ইত্যাদি, সেখান থেকে চট করে গাড়িতে চলে যান। এইসব প্রসঙ্গ একেবারে অপ্রাসঙ্গিক নয়, তবে সেটা বোধহয় বড় জিনিস না। এখানে এই রোহিঙ্গাদের যে একটা ইনফর্মাল নেতৃত্ব আছে এই ক্যাম্পগুলিতে, তাদের যে স্বার্থ সেই স্বার্থ বরং বর্তমান পরিস্থিতিতেই সুবিধাজনক। এই লোকগুলি ওখানে সরে গেলে সে কারণে তারা যেতে চান না। আরেকটা বিষয় আমি জনাব তৌহিদ হোসেন, আমাদের সময় আজ এই পর্যন্তই। আমাদেরকে এখন ফিরে যেতে হচ্ছে লন্ডনে পুলক গুপ্তর কাছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই আলোচনায় যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ রাকিব। শুনছিলেন ঢাকা স্টুডিও থেকে আলোচনা। অনুষ্ঠান শেষ করবার আগে প্রধান খবর আরেকবার। ওয়াশিংটনের কাছে একটি হাসপাতালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার পর যে তার চিকিৎসা করছেন যে ডাক্তাররা, তারা বলছেন যে তার শরীর এখন ভালো সাড়া দিচ্ছে এবং তার জ্বর এখন আর নেই, তিনি ভালোভাবে শ্বাস প্রশ্বাস নিচ্ছেন। অনুষ্ঠান শেষ করছি এখানেই। আমাদের পরবর্তী অধিবেশন প্রবাহ বাংলাদেশ সময় আগামীকাল সন্ধ্যে 7:30 শুনবেন আশা করি। এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। শুভরাত্রি। This is our